আমাকে ডেকে বলছে যে আমার বয় বেবি হয়েছে। ঘরোয়াতে পারে, ইন্টারন্যাশনালি পারে না। যেহেতু লম্বা সময় পরে ব্যাক করছি, আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। আহ, তো যারা বুঝে তারা কখনো এটা ব্লেম দিবে না। আর সত্যি কথা বলতে এতদিন পরে অপরচুনিটি আমার কাছে একটু মনে হচ্ছে যে ছোট ছিল। আমি যদি আগে থেকে জানতে পারতাম যে এই সিরিজটা আমি খেলবো, আমার জন্য আরো ইজি হইতো। যেহেতু ডিসিশনটা আমার কাছে হুট করে আসছে, আমি আগের দিন রাতে জানতে পারছি। এবার হচ্ছে সবাই একটাই ডাকে যে এই 1 কোটি ভাই, 1 কোটি ভাই। সঙ্গে রয়েছেন নাইম শেখ, বরাবরের মতোই ডিপিএল এ এখনো পর্যন্ত খুব ভালো পারফর্ম করে চলেছেন, যেমনটা প্রতিবার তিনি করে থাকেন। নাইম শেখকে কোনো কালক্ষেপণ না করেই ওয়েলকাম জানাবো। নাইম ভাই, যেমনটা ইন্ট্রোডাকশনে বলছিলাম, ডিপিএল এ 82.5 গড় এখনো পর্যন্ত আপনার, সেঞ্চুরি কয়েকটা হয়ে গেছে অলরেডি, একটা মিসও করেছেন। এই যে পারফরমেন্স বা ফর্ম ফ্লো সব মিলে কেমন যাচ্ছে? ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সোফার ভালো আছি। আর ডিপিএল এর চেষ্টা করতেছি টিমের নিড অনুযায়ী, আমার কাছ থেকে টিম যেটা চাচ্ছে ওইটা আমি টিমকে প্রোভাইড করতে পারতেছি কিনা, আমার কাছ থেকে আমার নিজের কন্ট্রিবিউশনটা 100% দিতে পারতেছি কিনা, নিজের সাথে অনেস্ট থেকে চেষ্টা করতেছি টিমকে জেতানোর জন্য। লাস্ট কয়েকটা ম্যাচের মধ্যে যদি দেখি, একটা 145 আছে, একটা 99 আউট আছে, দুইটা 30+ নট আউট আছে। এই নিজের পারফরমেন্সটা, ওই যে 99-এর আক্ষেপটা আছে বেশি, নাকি ভালো একটা ফ্লো যাচ্ছে সেটার একটা কনফিডেন্স আছে? টু বি অনেস্ট, 99 যেদিন করছি ওই দিন কিন্তু আমরা ম্যাচটা লস করছি। তো আলটিমেটলি যদি এটা আমি 50 রান হয়ে টিম জিততো তাহলে আমি খুশি থাকতাম। কিন্তু ওই যেটা বললেন যে ভালো মোমেন্টামে যে ফ্লোটা থাকে, ওই জায়গা থেকে অবশ্যই মেন্টালি ভালো জায়গাতে আছি ভালো পারফর্ম করার জন্য। কিন্তু ওভারঅল চিন্তা করতে গেলে 99 নিয়ে আমার কোনো ফিলিংস নেই, যেটা চলে গেছে এটা পাস্ট এখন। ডিপিএলটাকে একটু পজ রেখে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। ডিপিএল এর মাঝেই আপনি একটা খুব ভালো সুখবর পেয়েছেন, জীবনের সবচেয়ে বড় গিফটও হতে পারে, বাবা হয়েছেন প্রথমবারের মতো। অনুভূতিটা কেমন, কোথায় ছিলেন সেটাও জানতে চাই এই মুহূর্তে। আলহামদুলিল্লাহ, সোফার মানে আমার লাইফে যদি বলেন এটাই আমার বেস্ট গিফট হবে, আমি আমার জায়গা থেকে যদি ওইভাবে বলতে যাই, তো আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিং। তো যেটা বলতেছিলেন যে কোথায় ছিলাম, আমি যেদিন আমার ওয়াইফকে মেডিকেলে নিয়ে যাই, আমি হচ্ছে মাঠে ছিলাম। আনফর্চুনেটলি আমার অ্যাঙ্কেলটা টুইস্ট হয়ে গেছে। ওই অবস্থাতে হচ্ছে আমার বাসায় এসে আমার ওয়াইফের হঠাৎ করে সিক হয়ে পড়ে, দেন আমি মেডিকেলাইজড করি, দেন ওইখানে ওভারঅল সব প্রসিডিউর কমপ্লিট করি। যখন প্রথমবারের মতো আপনি আপনার সন্তানের মুখ দেখলেন, ওই সময় কেমন অনুভূতি ছিল? না, সত্যি কথা বলতে আমি অনেক নার্ভাস ছিলাম যে কারণ বেবি হওয়ার আগ পর্যন্ত কিন্তু জানতাম না যে প্রসেসটা কি, নর্মাল হচ্ছে নাকি সি সেকশন করতে হবে, এটা আমি সত্যি কথা বলতে জানতাম না। নর্মালি প্ল্যান ছিল। তো ডক্টরদের অনেক থ্যাঙ্কফুল, ওরা যে একটা প্রেশার দেয় না, ওই প্রেশারটা আমি পাই না যে একটু পরে হবে বা সিচুয়েশনটা এখন কি আছে, ওই জিনিসটা জানতেই পাই না। আমার জাস্ট বেবি হওয়ার পর নর্মালি আমাকে ডেকে বলছে যে আমার বয় বেবি হয়েছে, তো ওইটাই জাস্ট জানতে পারছি। তো অ্যামেজিং টাইম ছিল। খুবই ছোট আকৃতির একটা মানুষ, আপনারই সন্তান, নেওয়ার ক্ষেত্রে, কোলে নেওয়ার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ভয় কাজ করতে পারে, আপনার ক্ষেত্রে এমন কিছু কি হয়েছে? সত্যি কথা বলতে আমি অনেকের বেবি ধরছি, কোলে নিছি, বাট ওইভাবে কখনো সাহস করে যে একটা কনফিডেন্সলি নেওয়াটা, এটা কখনোই আমি পাইনি। বাট নিছি, বাট ভিতরে অনেক নার্ভাস ছিলাম, অনেক ভয় কাজ করছে। বাট নিজের বেবি যখন আমি আমার কোলে নিছি, আমি একদম ইজিলি কনফিডেন্সলি নিতে পারছি। আর মানে এটা আনরিয়েল মোমেন্ট, এক্সপ্লেন করার মতন না। নাইম ভাই, এবার একটু লাস্ট ডিপিএল এর প্রসঙ্গে যাই। ডিপিএল নিয়ে কথা বলতে গেলে প্রথম যে বিষয়টা আসে, সম্ভবত আপনি হাসছেন, বুঝতেও হয়তো পারছেন, আপনার নামের সাথে যে ট্যাগটা জোড়া হয়েছিল, কোটি টাকার নাইম শেখ, বিষয়টা আপনি কিভাবে দেখেন? আহ, অনেক ইন্টারেস্টিং আমার কাছে। এনজয় করছি হচ্ছে নর্মালি আগে যখন গ্রাউন্ডে ফিল্ডিং করছি তখন হচ্ছে আহ, দর্শক অনেক দর্শক নাম ধরে ডাকছে, ধরেন নাইম শেখ বলে ডাকছে, নাইম বলে ডাকছে, এই ভাই তাকান, এরকম দুষ্টুমি ফাজলামি করছে। বাট এবার হচ্ছে সবাই একটাই ডাকে যে এই 1 কোটি ভাই, 1 কোটি ভাই। এটা হচ্ছে ইন্টারেস্টিং ছিল যে মানে নতুন একটা মানুষ রেসপন্স আছে না, যে মাঠে ফোকাস থাকলে কিন্তু বাইরে রেসপন্স করা যায় না, কিন্তু এখন এই যে নতুন একটা ট্যাগ না, ইন্টারেস্টিং, বাইরে থেকে এখন নাম ধরে ডাকে, ডাকে না, সবাই
এই ইয়াটা করে ডাকে। এই জায়গাতেই যদি জানতে চাই, এই কোটি টাকার দাম তো আপনার উঠছে, কিন্তু তার আগে বেশ কয়েকটা দল আপনাকে নেওয়ার জন্য লিটারালি ফাইট করছিল। এই বিষয়টা যে আপনাকে সবাই চাচ্ছে, অনেকেই চাচ্ছে লাইক আ হট কেক, এটা আপনাকে কনফিডেন্স দেয় না অন্য কিছু ফিল করায়? না, সত্যি কথা বলতে অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার আমার কাছে মনে হয় এটা আমার রেসপন্সিবিলিটির জায়গা। তো ওই জায়গা আহ, 4-5টা টিম যখন আপনাকে চাবে, ডেফিনেটলি ভালো লাগা কাজ করবে। আমি মনে করি এটা আমার একটা রেসপন্সিবিলিটির জায়গা যে 4-5টা টিম ওনাররা আমার উপরে ওই ফেথটা, ওই বিলিভটা রাখতে পারতেছে। তো এই জিনিসটা যখন চিন্তা করি ডেফিনেটলি কনফিডেন্ট ফিল করি, ভালো লাগা কাজ করে। নর্মালি যখন আপনি কোনো টুর্নামেন্ট খেলবেন, এই জিনিসগুলি কিন্তু অনেক ইন্সপায়ার করে। মানে কাজের ক্ষেত্রে অনেক সময় আছে না যে একা একা কাজ করতে গেলে, জিম করতে গেলে, প্র্যাকটিস করতে গেলে এই জিনিসগুলি অনেক মোটিভেট হই আমি আমার পার্সোনাল কাজের ক্ষেত্রে। তো ডেফিনেটলি ভালো লাগা কাজ করে। ওই জায়গায় যখন এই পজিটিভ নোটে বিপিএল এর একটা পর্ব শুরু করলেন, শেষ মুহূর্তে দেখলেন মালিকরা পুল অফ করলো, ওই জায়গায় আপনাদের মেন্টাল স্টেট বা দলের অবস্থা কেমন ছিল? না, অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনি যখন এই জিনিসগুলি নিয়ে আউটসাইড জিনিস আপনার মাথায় থাকবে, তখন আপনার জন্য পারফর্ম করা ভেরি ডিফিকাল্ট হবে। তো আমি কখনো এই জিনিসগুলি নিয়ে মানে অতটা ওয়ারিড ছিলাম না, কারণ যেহেতু ক্রিকেট বোর্ড পুরো জিনিসটা ওয়েল অর্গানাইজ করতেছে। তো আমি এই জিনিসটা নিয়ে কখনোই কনসেন্ট্রেশন দেই নাই যে কি হবে না হবে। আমি জাস্ট আমার কাজের উপর, আমার যে বেসিক জিনিসগুলি ছিল এই জিনিসের উপর আমি অনেক বেশি ডেডিকেটেড ছিলাম, যেটা আমি প্রথম বিপিএল থেকে এখন পর্যন্ত এই সেম প্রসেস মেনটেন করার চেষ্টা করতেছি। তো ওই জায়গা থেকে আমি একবারও এই জিনিসগুলি নিয়ে চিন্তা করিনি যে আমি এত টাকা সোল্ড হয়েছে, আমি টাকা পাবো কিনা, বা ইনসিকিউর ফিলটা কখনো আমি করিনি আমার জায়গা থেকে। শেষ পর্যন্ত টাকাটা পেয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ফুল টাকাটা পেয়েছি। এবার যখন আপনি মাঠে নামলেন, জুটি বাঁধলেন অ্যাডাম রসিংটনের সাথে, নাইম শেখ আর অ্যাডাম রসিংটন যখন তিনি এলেন, সম্ভবত চট্টগ্রামের পুরো পরিবেশটাই একটা বদল এসেছে। টপে যখন একটা ব্যাটসম্যান, দুইটা ব্যাটসম্যান একটা ভালো পার্টনারশিপ করে দেয়, রসিংটনের সাথে আপনার জুটি নিয়ে যদি কিছু বলেন, কেমন যাচ্ছিল? না, সত্যি কথা বলতে ও কিন্তু এর আগেও বিপিএল খেলছে। দেন ও এই টুর্নামেন্টটা খেলতে আসার আগেই হচ্ছে ও নেপালে হচ্ছে ও হাইস্ট রান গেটার হয়ে আসছে। তো ওর হচ্ছে এই ধরনের কন্ডিশনে খেলতে ও অনেক ইউজ টু। তো এইরকম প্লেয়াররা যখন আপনার সাথে অ্যাজ এ পার্টনার আপনি পাবেন, আপনার জন্য ডেফিনেটলি অনেক হেল্পফুল হয়। যেটা আমি নিজে রিয়েলাইজ করছি যে এই ধরনের প্লেয়াররা কিন্তু আপনার সাথে যখন পার্টনার থাকে, আপনি অনেক জিনিস আপনার জন্য ইজি হয়ে যায়। কারণ দেখবেন অনেক সময় দুইটা লেফটি একসাথে ব্যাটিং করলে কন্টিনিউ কিন্তু অফ স্পিন চলতে থাকে। তো এই জিনিসটা যখন লেফটি রাইটি ব্যাটিং করে তখন অনেক ইজি হয়ে যায়। অনেক সিলি সিলি মোমেন্ট আছে যেগুলি এই টাইপের ব্যাটসম্যান আপনার সাথে যখন স্ট্রাইকের থাকে তখন আপনার জন্য অনেক ইজি হয়ে যায়। আর আমি ওর সাথে খেলে যতটুকু ফিল করছি যে ও নর্মালি হচ্ছে, অনেক প্লেয়ার আছে একটু কথা কম বলতে লাইক করে, আবার অনেকে আছে নলেজ নিতে পছন্দ করে যে এখন উইকেটের বিহেভ কি, এই বলারটা কোন রকম। যদিও আমাদের কিন্তু এগুলি নিয়ে অনেক বেশি অ্যানালাইজ হয় যে কোন বলারের কি ভেরিয়েশন, কি করতেছে, উইকেটের কি বিহেভিয়ার। তো ও হচ্ছে একদম ওপেন মাইন্ডেড, ও সবসময় জিজ্ঞেস করে যে এই বলার কি করতেছে, বা তোমার কোনো ইনফরমেশন লাগলে আমার কাছে তুমি জানতে চাইতে পারো। তো ওই জায়গা থেকে এই ধরনের প্লেয়াররা যখন আমার সাথে ব্যাটিং করে আমি অনেক এনজয় করি সত্যি কথা বলতে। ওর মাধ্যমে সম্ভবত নেপালে খেলার একটা সুযোগ আপনার ছিল। হ্যাঁ, সত্যি কথা বলতে হ্যাঁ ছিল, বা সামহাও ওই টাইমে আমাদের ডোমেস্টিকে হচ্ছে এনসিএল টি20টা চলতেছিল। আর যদিও হচ্ছে আমি বিপিএল এ যেটা হাইস্ট রান গেটার হইলাম এই বিপিএল এর আগের বিপিএলটা, তো ওই সময় হচ্ছে আমার ডিলটা হওয়ার কথা ছিল। আমি হচ্ছে আমার সাথে ডিলটা ম্যাচ হয় না দেখে আমি না করে দিচ্ছি, যেহেতু আমার ডোমেস্টিকেও ওই টাইমে ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট ছিল। আমার ডিলের সাথে ওদের ডিল ম্যাচ হয় না দেখে আমি ডিনাই করে দিছি। অ্যাডাম রসিংটনের কথা বলছিলাম, নেপাল প্রিমিয়ার লিগ, সেখানে খেলার সুযোগ আপনি বেছে নিয়েছেন বাংলাদেশের ঘরোয়া লিগ, কেন? সত্যি কথা বলতে যদি ওই সময় যারা ছিল বোর্ডে, আমি কথাও বলেছি যে আমার এনওসি দরকার হবে। তো এই টাইমে বলছে ডেফিনেটলি যদি বাইরের কোনো টুর্নামেন্ট হয় অবশ্যই তুমি যাবা, কিন্তু তোমার ব্যাক অফ মাইন্ডে এটাও রাখা উচিত যে এই টাইমে কিন্তু তোমার যেহেতু এনসিএল টি20 টুর্নামেন্টটা কিন্তু এটা দিয়ে সেকেন্ড বার হয়েছে। তো এটাও কিন্তু আমাদের জন্য একটা নতুন অ্যারেঞ্জমেন্ট। তো এটা আমি দুইটাই আমার কাছে অপশন ছিল, কিন্তু আমার কাছে ফার্স্ট অফ অল আমার কাছে যদি ওই ডিলটা বেটার মনে হইতো ডেফিনেটলি আমি এটা চুজ করতাম। কিন্তু ওভারঅল সবকিছু চিন্তা করে আমার কাছে মনে হয়েছে যে আমার ডোমেস্টিক, আমার টুর্নামেন্টে খেলা উচিত। এবার একটু ন্যাশনাল টিম ইস্যুতে আসি।
আপনি 2025 সালে কামব্যাক করলেন 2022-এর পর, আমি যদি ভুল না করি। কামব্যাক করার পরের যে দুইটা ইনিংস ছিল পাকিস্তানের বিপক্ষে, আসলে কেমন ফিল করছিলেন ওই সিরিজটা চলাকালীন? সত্যি কথা বলতে, টু বি অনেস্ট, আমি শ্রীলঙ্কাতে শেষ করার পরে এখানে অপরচুনিটি আসছে, কনফিডেন্ট ছিলাম, বাট ইউনো মিরপুর অলওয়েজ ক্রিটিক্যাল অ্যান্ড ট্রিকি উইকেট। তো এইখানে মিরপুরে আমি লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ 12 থেকে 14টা অলমোস্ট শুধু মিরপুরেই খেলছি। একটা ম্যাচ শুধু আমি হচ্ছে শ্রীলঙ্কাতে টি-20 খেলছি, আর এর মাঝখানে আমি হচ্ছে 2021-22-এর পর আমি আহ, দুইটা চারটা মোট টোটাল 4টা ম্যাচ হচ্ছে আমি শ্রীলঙ্কাতে খেলছি। তো একটু ডিফিকাল্ট টু বি অনেস্ট, এতদিন পরে যখন আপনি আবার মিরপুর দিয়েই কামব্যাক করবেন, আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। তো এই ফেজটা আমি 2-3 বার পার করছি। আমি অলওয়েজ দেখছি এইখানে একটু সাকসেসফুল হওয়া একটু ডিফিকাল্ট। অ্যাজ এ ইন্টারন্যাশনাল ক্রিকেটার আপনি এক্সকিউজ দিলে হবে না, বাট আমি দেখছি ওয়ার্ল্ডের যত বড় ক্রিকেটারই আসুক, মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং। আমি ওই জিনিসটা ফেস করছি, তো আমার জন্য মনে হয়েছে যে কামব্যাকটা এই জায়গা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। তারপর আমি এক্সকিউজ দিতে চাইনি, আমি যেহেতু ফেল করছি, ইনশাল্লাহ ইন ফিউচার যখন আবার অপরচুনিটি আসবে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করবো। ওইখানে আপনি যেটা বলছিলেন আপনি শ্রীলঙ্কায় কামব্যাক করেছেন, আমি ওটার কথা বলিনি, কারণ দ্যাট ওয়াজ শ্রীলঙ্কা। হ্যাঁ। এখন পাকিস্তানে এখানে যখন আপনি খেললেন পাকিস্তানের বিপক্ষে, তখন কিন্তু মানুষ ওই কথাটাই বলা শুরু করলো যে ঘরোয়াতে পারে, ইন্টারন্যাশনালি পারে না। এইখানে মিরপুরের ভূমিকাটা আপনার কাছে কতটা মনে হয়? দেখেন, যারা বলে ওরা অ্যাজ অলওয়েজ সবসময় আপনি ভালো করলে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, খারাপ করলে আপনাকে দুষ্টু কথা বলবে। তো ওই জায়গা থেকে আমার কাছে যারা প্রপার ক্রিকেট বুঝে, বাংলাদেশের যত বড় ক্রিকেটারই হোক আপনি জিজ্ঞেস করবেন, মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং। তো আমি ওই চ্যালেঞ্জ নিতে ডেফিনেটলি ভালো লাগে, বাট যেহেতু লম্বা সময় পরে ব্যাক করছি, আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। তো যারা বুঝে তারা কখনো এটা ব্লেম দিবে না। আর সত্যি কথা বলতে এতদিন পরে অপরচুনিটি আমার কাছে একটু মনে হচ্ছে যে ছোট ছিল। দুইটা ম্যাচ আমার কাছে মনে হয় না যে প্রপার অপরচুনিটি ছিল। আমি হয়তো প্রপার একটা সিরিজ আমি যদি আগে থেকে জানতে পারতাম যে এই সিরিজটা আমি খেলবো, আমার জন্য আরো ইজি হইতো। যেহেতু ডিসিশনটা আমার কাছে হুট করে আসছে, আমি আগের দিন রাতে জানতে পারছি, তো ওই জায়গা থেকে আমার কাছে একটু চ্যালেঞ্জিং ছিল। তো অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার এটা বললে আমার কাছে এক্সকিউজ লাগে। তাও ওই জায়গা থেকে একটু তো ন্যাশনাল টিম আলটিমেটলি সবারই ড্রিম থাকে ন্যাশনাল টিমকে সার্ভ করা, লম্বা লম্বা সময় ন্যাশনাল টিমে সার্ভ করা। এই জিনিসটা আমার কাছে মনে হয় যে একটু আগে থেকে যদি জানা থাকে দেন ইজি হয়। ওই যেমনটা আপনি বলছিলেন আগের রাতে জানতে পেরেছেন, ওই মুহূর্তে কি ফিল করছিলেন? মেন্টালি যত দ্রুত প্রিপেয়ার্ড হওয়া যায় ওই প্রিপারেশনটাই নেওয়ার চেষ্টা করছি, যে যত দ্রুত মেন্টালি স্টেবল হয়ে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউশন করা। একটা জায়গাতে আপনি ন্যাশনাল টিমে কামব্যাক তো হয়েছে, ওই ঘরোয়াতে আপনি টানা ভালো ধারাবাহিক পারফর্ম করলেন, বলেন বিপিএল, ডিপিএল, এনসিএল সব জায়গাতে রান করছেন। এই যে প্রতি টুর্নামেন্টে দেখা যাচ্ছে নাইম শেখ হাইয়েস্ট রান স্কোরার, নিশ্চয়ই কিছু একটা পরিবর্তন করেছেন নাইম শেখ, সেটা কি? সত্যি কথা বলতে সব রকম ক্রিকেটে বাংলাদেশের যত রকম ক্রিকেট আছে সব রকম ক্রিকেটে আমি চেষ্টা করতেছি কন্টিনিউ কনসিস্টেন্সি রানটা করার জন্য সব ফরম্যাটে। যখন আমি ডোমেস্টিকে কন্টিনিউ কনসিস্টেন্সি মেনটেন করতে পারবো, ডেফিনেটলি তখন ইন্টারন্যাশনালে গিয়ে ভালো করার পসিবিলিটি অনেক বেশি থাকবে। তো চেষ্টা করতেছি। দেখেন, ন্যাশনাল টিমে যখন গেছি তখন কিন্তু অনেক ইয়াং ছিলাম, নতুন ছিলাম, অনেক কিছু জানতাম না। সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করছি, অনেক ভুল ছিল ওই মোমেন্টে, অনেক অজানা জিনিসও ওভারকাম করে ফেলছি। তো ওভারঅল সবকিছু মিলে এখন পরিপূর্ণ অবস্থায় আছে। অনেক কিছু জানতাম না, ওই জিনিসগুলো এখন জানছি, ওই নলেজগুলি ছিল না আগে। তো এখন মনে হয় ওয়েল ম্যাচুরড। এখন ন্যাশনাল টিমে অপরচুনিটি আসলে আমি মনে হয় আমি অনেক ভালো করবি। ঘরোয়াতে ওই জায়গায় নিজের টেকনিক্যাল দিক বেশি উন্নত করেছেন বলে মনে হয়, নাকি মেন্টাল জায়গাটা অনেক বেশি আপগ্রেড করেছেন? আপনার কাছে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? দেখেন, আপনি টানা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট 30-40টা ম্যাচ খেলে ফেলবেন এই 2025-26-এর মতন জায়গায়, তখন কিন্তু আপনাকে নিয়ে প্রপার অ্যানালাইজ হয়। তো টেকনিক্যাল সাইড তো ডেফিনেটলি আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হলে সব রকম দিকে কিন্তু আপনার স্কিলফুল থাকতে হবে মাস্ট। আর এই জামানায় এসে কিন্তু মেন্টালি আপনার ম্যাসিভ 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 ইমপ্রুভমেন্ট লাগবে, কারণ এই সময় কিন্তু
আমার কাছে মনে হয় স্কিলের থেকে মেন্টালি সব থেকে বেশি হেল্প করে। তো ওই জায়গা থেকে মেন্টালি পরিবর্তন দেখেন, 19-20-এ আমি যে নাইম শেখ ছিলাম এখন কিন্তু 25-26-এ এসে ওইটা নাই। এই 4-5 বছর অনেক কিছু শেখার চেষ্টা করছি, ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখছি, কাছ থেকে খেলছি, ডোমেস্টিক খেলতেছি, তো একটা গ্যাপ আছে। ওই সবকিছু মিলে মেন্টালি একটা পরিবর্তন আনছি, স্কিলেও পরিবর্তন আনার চেষ্টা করছি, ওভারঅল সবকিছু মিলায় পরিপূর্ণতা বাড়ানোর চেষ্টা করছি। একটা প্লেয়ার যখন দৃশ্যপটের বাইরে বলতে আমাদের দেশে প্রেক্ষাপটে বলা যায়, সে যখন ন্যাশনাল টিমের বাইরে, তখন তার ওই বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে কেউ আসলে দেখতেও যায় না বা চায়ও না। আপনার জায়গাতে ওইখানে আমি জানতে চাই যে নিশ্চয়ই ওই প্রয়োজনীয়তা ছিল বা পড়েছে যে বা পড়েছে কি না, এই প্রশ্নটাই আমার, যে মাইন্ড ট্রেনিং বলেন, পার্সোনাল কোচ বলেন, ট্রেনার বলেন, এগুলো কি দরকার পড়েছে কিনা? না, সত্যি কথা বলতে যখন আপনি ন্যাশনাল টিমে থাকবেন না, ন্যাশনাল টিমে থাকলে টোটালি একরকমের ফেস, এই ফেসটা আপনি যখন ন্যাশনাল টিমে না থাকবেন পুরো ডিফারেন্ট একটা ফেস। তো এটা ধরেন আমাদের সিনিয়র কিছু প্লেয়ার আছে, তারা হচ্ছে আমাদের মানে আমার কাছে পার্সোনালি অনেক বড় রোল মডেল। ধরেন আমি সবসময় বিলিভ করি হচ্ছে হার্ডওয়ার্কিং এ। তো মুশফিক ভাই আমার জন্য অনেক বড় ইন্সপিরেশন, কারণ উনি দেখেন উনি কিন্তু ইচ অ্যান্ড এভরিডে উনি ওনার কাজ কিন্তু কন্টিনিউ করতে থাকে। তো ওই জায়গা থেকে আমি যখন থেকে 19 আসছি, আমার অনেক সৌভাগ্য যে ওনার মতন ক্রিকেটার সাথে আমি ড্রেসিং রুম শেয়ার করতে পারছি। এই জায়গা থেকে আমি অনেক লাকি, ওনার কাছ থেকে অনেক দাঁড়ায় ওনার ব্যাটিং দেখছি। উনি আমাকে ন্যাশনাল টিমে ডেবু হওয়ার পরে অনেক কিছু কোশ্চেন করছে, ইভেন বিপিএল খেলার সময় অনেক কিছু সাজেস্ট করছে। আমি ওই জিনিসগুলি চেষ্টা করছি ইমপ্রুভ করার জন্য, ওই জিনিসগুলি অনেক হেল্প করছে। তো ন্যাশনাল টিমে থাকলে একরকম, না থাকলে পুরো ডিফারেন্ট। তো ওই জায়গাটাতে আপনার কাছে মনে হবে পুরো সমুদ্রে আপনি একা, কোনো কিছু নাই আপনার কাছে। তো ওই জায়গাটাতে নিজে নিজে ট্রেনিং করা, ট্রেনার নিয়ে কাজ করা, মাইন্ড ট্রেনিং, দেন অনেক সিলি সিলি জিনিসগুলি নিজের করতে হয় একা একা, কেউ থাকে না জিমে। তো ওই টাইমটাতে ট্রেনারের সাথে একা একা কাজ করা অনেক ডিফিকাল্ট। প্র্যাকটিসে আপনি প্রপার ফ্যাসিলিটিস পাওয়াটাও অনেক ডিফিকাল্ট। এখন অনেক ভালো হচ্ছে, বাট যখন আপনি থাকবেন না ন্যাশনাল টিমে তখন আপনার কাছে একরকম ফ্যাসিলিটিস, যখন না থাকবেন তখন আপনার কাছে আর রকম ফ্যাসিলিটিস। তো এই জিনিসগুলি ওভারকাম করা অনেক ডিফিকাল্ট, অনেক চ্যালেঞ্জিং। এটা মেনটেন করে ডোমেস্টিকে টপ পারফর্ম করাই আমার কাছে মনে হয়, যখন আমি ভালো করতে পারি তখন আমাকে অনেক ইন্সপায়ার করে এই জিনিসগুলো।